Well, the good we did doesn't matter. What does matter is that to them, justice was done. See, the just world is a sane world. There was nothing sane about Chernobyl. I'm pleased to report that the situation in Chernobyl is stable. In terms of radiation, I'm told it's the equivalent of a chest X-ray. No, Chernobyl is on fire. And every atom of uranium is like a bullet, penetrating everything in its path. Metal, concrete, flesh. Now Chernobyl holds over 3 trillion of these bullets. Some of them will not stop firing for 50,000 years. Tell me how to put it out. You are dealing with something that has never occurred on this planet before. Cut the phone lines. Contain the spread of misinformation. What will happen to our boys? The pain is unimaginable. In 3 days to 3 weeks, you're dead. See him, and you cannot touch him. Do you understand? What happened on the night of the accident? Asking the right question will give you the truth. There is no truth. What happened then? What happened after? All of it. All of it. Madness. আচ্ছা, এতক্ষণ আমরা কি দেখলাম কিছু বুঝছেন? ছবি দেখছি, ছবির দেখছি, ট্রেলার দেখছি। এটা একটা ছবি না, একটা সিরিজের ট্রেলার দেখলাম। একটা সিটিতে স্যার রেডিয়েশনের কারণে মানুষ মারা যাইতাছিল, এরকম কিছু একটা। এটা হচ্ছে 2019 সালে এইচবিও থেকে রিলিজ হওয়া একটা সিরিজের ট্রেলার দেখলাম। সেটা হচ্ছে চার্নোবিল। রাশিয়াতে হচ্ছে চার্নোবিলে এরকম একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ছিল। ওই পাওয়ার প্ল্যান্ট হচ্ছে বিস্ফোরণ হয়েছিল এবং মানে যার কারণে হচ্ছে অনেক মানুষ মারা গেছে এবং ওই শহরটা ছেড়ে দিতে তারা বাধ্য হয়েছিল। আজকে এই সিরিজটার সাথে আমাদের পড়ালেখার সম্পর্ককে একটু পরে বুঝতে পারবেন। ঠিক আছে, আমরা শুরু করি। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আজকে আমরা যেটা শুরু করব, নতুন একটা টপিক শুরু করব। এই টপিকটার নাম হচ্ছে অ্যাক্সিডেন্ট মডেল। ঠিক আছে, আচ্ছা আমরা একটু দেখি যেখানে কি লিখছে। দেখেন, to understand the mechanism of accident and to develop accident prevention and control strategies, it is essential to know about the learn from past accidents. তার মানে হচ্ছে কোনো একটা অ্যাক্সিডেন্ট কেন হচ্ছে, রিজন বা এটার হওয়ার আসলে মেকানিজমটা কি, কোন প্রসিডিউর ফলো করে হচ্ছে অ্যাক্সিডেন্ট গুলা হচ্ছে, এই জিনিসগুলা জানার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পাস্ট অ্যাক্সিডেন্টের ডাটা। মানে আগে কতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কতজন মানুষ মারা গেছে বা কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে, এই ইনফরমেশন গুলো যদি আমার কাছে থাকে, আমি এই ইনফরমেশন গুলো অ্যানালাইসিস করে অ্যাক্সিডেন্টের একটা প্যাটার্ন বুঝতে পারবো। এটা বলছে কে? এই যে খান এন্ড আব্বাসি নামে দুইজন মানুষ, তারা হচ্ছে 1999 সালে কথাটা বলছে। অ্যাক্সিডেন্ট ডাটা আর দেয়ারফর কালেক্টেড এন্ড স্টোরড ইন ভেরিয়াস ডাটাবেসেস। এই সব কারণে হচ্ছে প্রিভিয়াসলি যতগুলো অ্যাক্সিডেন্ট হয়, কতজন মারা গেছে, কতজন আহত হয়েছে, কতজন নিহত হয়েছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এই জিনিসগুলোর জন্য একটা ডাটাবেস তৈরি করা হয়। এন্ড অ্যাক্সিডেন্ট মডেলস হ্যাভ বিন ডেভেলপড টু সাপোর্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন। এবং পার্টিকুলার কোনো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে অবশ্যই অ্যাক্সিডেন্টটা কেন হয়েছে, কার মানে কে দোষী,
একটা ইনভেস্টিগেশন হয় না অ্যাক্সিডেন্টের উপর মানে ওইটার কি বলবো ওইটার সামারি করার জন্য বা কে দোষী তাদেরকে বের করার জন্য, হয় নাকি হয় না? জি স্যার। হয়। এরকম অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন হওয়ার পরে আপনার ইনভেস্টিগেশনের রেজাল্টটা ঠিক আছে নাকি ঠিক নাই এটা ভেরিফাই করার জন্য কিছু অ্যাক্সিডেন্ট মডেল ডেভেলপ করা হয়। ঠিক আছে, এই অ্যাক্সিডেন্ট মডেলগুলো হচ্ছে পাস্ট অ্যাক্সিডেন্টের যে ডাটা আছে এই ডাটাগুলো ইউজ করে একটা অ্যাক্সিডেন্ট মডেল দ্বারা করানো হয়। যেটা করা হয় সেটা হচ্ছে যদি বর্তমানে বা ভবিষ্যতে কোনো অ্যাক্সিডেন্ট হয়, ওই অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে একটা তো হচ্ছে আপনার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন করে অ্যাক্সিডেন্টের কারণ উদ্ঘাটন করার চেষ্টা করা হয়, আরেকটা হচ্ছে এই মডেলের মধ্যে ডাটাগুলো দিয়ে এই মডেলিং করে হচ্ছে অ্যাক্সিডেন্টের কারণ উদ্ঘাটন করার চেষ্টা করা হয়। যদি দুইটা ম্যাচ করে তখন রিসার্চাররা বুঝতে পারে যে ইনভেস্টিগেশন করে যে আউটপুটটা পাওয়া গেছে ওইটার সাথে যদি মডেলের ডাটা ম্যাচ করে তার মানে কি আমার ইনভেস্টিগেশন সঠিক না ভুল? সঠিক স্যার। সঠিক। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন যে although accident investigation is outside the scope of this book, it forms the basis for much of the material presented. This is because accident model influence our perception of why accident occur and thus our approach to risk assessment. এই বইয়ে হচ্ছে বা এই পিডিএফটাতে হচ্ছে কিভাবে অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেট করে, অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন এই জিনিসটা আমরা শিখবো না আসলে। ঠিক আছে, এই পিডিএফ এ বা এই অ্যাক্সিডেন্ট মডেলিং এ আমরা বেসিক্যালি শিখবো হচ্ছে কিভাবে অ্যাক্সিডেন্ট মডেলিং করে, আমরা কিন্তু কিভাবে অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেট করে এটা শিখতেছি না। আমরা কোনটা মানে কোন জিনিসটা দেখার চেষ্টা করব এই টপিকটাতে, কিভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে মডেল করে, মানে হচ্ছে আগের ডাটা ইউজ করে কিভাবে আপনি একটা অ্যাক্সিডেন্টের জন্য একটা পার্টিকুলার ফর্ম দ্বারা করাবেন যে আচ্ছা এই কারণে এই টাইপের অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে, এই জিনিসটা কমানো গেলে এই টাইপের অ্যাক্সিডেন্ট কমানো সম্ভব হবে। এই ধরনের যদি আপনি মডেলিং করতে পারেন তাহলে আপনার জন্য যেটা সুবিধা হবে অ্যাজ ইঞ্জিনিয়ার হিসেবে আপনি হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট করতে পারবেন। মানে হচ্ছে ভবিষ্যতে আপনি যদি দেখেন যে কোনো একটা রেল মানে এরকম একটা রেলওয়ে ট্রান্সপোর্টেশনে বা কোনো একটা এরকম ট্রেনের মধ্যে পার্টিকুলার কোনো একটা জিনিসের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেম সিনারিও বা সেম জিনিস ফিউচারে হইলে অ্যাক্সিডেন্ট মানে কত পার্সেন্ট রিস্ক আছে, এরকম রিস্ক অ্যাসেসমেন্টের কাজগুলোর জন্য আপনি কি ব্যবহার করতে পারেন, এই অ্যাক্সিডেন্ট মডেল ইউজ করতে পারেন। আচ্ছা এত মানে যা বলতেছি সব থিওরিটিক্যাল কথাবার্তা, একটু মানে বুঝতে হয়তো ঝামেলা হবে বা একটু বোরিং মনে হবে, বাট একটু মনোযোগ দেন একটু পরে হয়তো জিনিসগুলো ধরতে পারবেন। The first accident model were very simple and attributed accident primarily to single technical failure. আচ্ছা এখন হচ্ছে আমরা আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট মডেলিং কিভাবে করে বা মডেলিং বলতে আমরা আসলে কি বুঝি এই ব্যাপারগুলোর দিকে আমরা যাচ্ছি। তো প্রথম দিকে একদম শুরুর দিকে হচ্ছে অ্যাক্সিডেন্ট মডেলিং করা বলতে হচ্ছে আমরা কেবলমাত্র কোনো একটা যন্ত্র বা কোনো একটা গাড়িতে টেকনিক্যাল ফেইলিওর বা যান্ত্রিক ত্রুটিকেই বুঝতাম, এর বেশি কিছু আসলে চিন্তা করা হইতো না। মানে প্রথম দিকে হচ্ছে কোনো একটা জায়গায় বা কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, বাংলা সিনেমায় দেখেন না বেশিরভাগ গাড়ি ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট করে, দেখছেন নাকি দেখেন নাই? বাংলা সিনেমা দেখিনি স্যার, হিন্দি সিনেমাতে দেখছি। আচ্ছা আপনি তাহলে হিন্দি সিনেমাতে দেখছেন যে বেশিরভাগ গাড়ি কি করে ব্রেক অ্যাক্সিডেন্ট করে, ব্রেক ফেল। তো শুরুর দিকে হচ্ছে একদম যখন অ্যাক্সিডেন্ট মডেলিং মানে করার চেষ্টা করতেছিল সায়েন্টিস্টরা বা রিসার্চাররা, তারা শুরুর দিকে ধরে নিয়েছিল যে অ্যাক্সিডেন্টের একমাত্র কারণ হচ্ছে কি টেকনিক্যাল ফেইলিওর, এটা ছাড়া আর কোনো কারণেই অ্যাক্সিডেন্ট হইতে পারে না। বাট যত দিন গেছে তত তারা বুঝতে পারছে যে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পিছনে সমাজ বা সোসাইটি, অর্গানাইজেশন এবং এটার সাথে কাদের ইনফ্লুয়েন্স আছে, এটার সাথে হচ্ছে আপনার এনভায়রনমেন্ট, জি স্যার, পরিবেশেরও একটা ইনফ্লুয়েন্স আছে। আপনি চিন্তা করেন আমি যদি লঞ্চের কথা চিন্তা করি, বাংলাদেশের রীতি মানে রীতি রেওয়াজ কি কোরবানির সময় বা রোজার ঈদের সময় মানুষজন লঞ্চে হচ্ছে যত পারে লাফায় লাফায় উঠে, মানে ওভারলোডিং করে না? জি স্যার। বাট বাইরের দেশগুলোতে কি এরকম লঞ্চে বা এরকম শিপ গুলোতে ওভারলোডিং হয়? না স্যার। তার মানে এই ওভারলোডিং এর ব্যাপার স্যাপারটা হচ্ছে আমাদের এই মানে এশিয়ান কান্ট্রি গুলা মানে কি বলবো দক্ষিণ এশিয়ার যে দেশগুলা বাংলাদেশ, ইন্ডিয়া, হয়তো এই দেশগুলোতে এরকম মানে লঞ্চ বলেন, পাবলিক বাস বলেন বা ট্রেন বলেন, এগুলোতে আমরা মানে হুড়াহুড়ি করি বা অনেক বেশি গাদাগাদি করে উঠার ট্রাই করি। তার মানে একটা অ্যাক্সিডেন্টের উপরে একটা ওই সোসাইটি বা ওই সমাজেরও একটা ইনফ্লুয়েন্স আছে। এরপর দেখেন অর্গানাইজেশন, একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পিছনে
যদি একটা লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়, লঞ্চটা যেই কোম্পানির লঞ্চ, ওই কোম্পানির যে স্ট্রাকচার, কোম্পানিতে কয়জন অফিসার আছে, কয়জন হচ্ছে নাবিক আছে, কয়জন হচ্ছে ক্রু আছে, কয়জন হচ্ছে এরকম হেল্পিং হ্যান্ড আছে, মানে মোট কথা হচ্ছে ওই কোম্পানির যে স্ট্রাকচার ওইটার উপরও বেস করে কিন্তু আপনার অ্যাক্সিডেন্টটা ডিপেন্ড করে। কারণ অ্যাক্সিডেন্ট হচ্ছে একটা চেইন রিঅ্যাকশনের মতো। অ্যাক্সিডেন্ট যেগুলো বড় অ্যাক্সিডেন্ট ওইগুলা কিন্তু হঠাৎ করে হয় না, ওইগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ চেইন রিঅ্যাকশনের মতো। মানে হচ্ছে একজন একটা ভুল করলো, তার ভুলের ইফেক্টটা আরেকজনের উপর পড়লো, সেও একটা ভুল করলো, এরকম অনেকগুলা ভুল যখন একসাথে হয় তখন একটা বড় বা একটা মেজর অ্যাক্সিডেন্ট হ্যাপেন্স। কি বলবো আর, মানে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়, বুঝতে পারছেন? প্লাস অ্যাক্সিডেন্টের উপরে এনভায়রনমেন্টের একটা ইফেক্ট আছে না? আপনি যদি লঞ্চ অ্যাক্সিডেন্টের কথা চিন্তা করেন, কাল বৈশাখী, ঘূর্ণিঝড়, টর্নেডো, এগুলা কি অ্যাক্সিডেন্টের রিস্ক বাড়ায় দেয় না? জি স্যার। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন যে আগেরকার দিনে অ্যাক্সিডেন্ট বলতে কেবলমাত্র টেকনিক্যাল ফেইলিওরকে বুঝাইলো, বর্তমানে রিসার্চাররা বলছে যে অ্যাক্সিডেন্ট বলতে আসলে আপনি একটা অ্যাক্সিডেন্ট মডেলিং করতে গেলে তার মধ্যে কেবলমাত্র টেকনিক্যাল ফেইলিওর না, সোসাইটাল ইমপ্যাক্ট, অর্গানাইজেশনাল ইমপ্যাক্ট এবং এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট সবকিছু কি করতে হবে, কনসিডার করতে হবে। দেখেন এখানে বলা আছে যে কারেন্ট অ্যাক্সিডেন্ট রিসার্চার্স realize that systems also consist of societal, organizational and environmental element in addition to technology and individual। মানে হচ্ছে এই যে টেকনোলজি, মানে ব্রেক ফেল, তারপর গাড়ির টায়ার পাংচার হয়ে গেল, বা গাড়ি হচ্ছে কি বলবো, আর কি টাইপের অ্যাক্সিডেন্ট হয়, ব্রেক ফেল করতে পারে, টায়ার পাংচার হইতে পারে, আর কি টাইপের অ্যাক্সিডেন্ট হয়? যারা বাইক চালান তার একটু আইডিয়া দেন কি হয়? পেডিস্ট্রিয়ান যদি সামনে এসে পড়ে হঠাৎ করে, পেডিস্ট্রিয়ান যদি সামনে চলে আসে, দেখেন আগেরকার দিনে অ্যাক্সিডেন্ট গুলাকে শুধুমাত্র টেকনিক্যাল ফেলিওর প্লাস ইন্ডিভিজুয়াল, মানে যে ড্রাইভার তার দোষ, এই দুইটা ব্যাপার কনসিডার করা হইতো। হয় আমার গাড়ির কোনো যন্ত্রাংশ ঝামেলা হইছে, অথবা যে ড্রাইভার সে ভুল করছে, সে টাইম মতো কি রিঅ্যাকশন করতে পারে নাই। বাট এখনকার দিনে যেটা বলা হচ্ছে কি, যে শুধুমাত্র টেকনিক্যাল ফেলিওর কিংবা শুধুমাত্র ইন্ডিভিজুয়ালের ভুলের কারণে না, একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে সোসাইটাল, অর্গানাইজেশনাল এবং এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট, মানে একটা অ্যাক্সিডেন্টের পিছনে দায়ী থাকতে পারে আসলে। বোঝা গেছে? জি স্যার। Many accident models are focused primarily on occupational accident and are as much outside the scope of this book। আচ্ছা, অ্যাক্সিডেন্টকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? নরমালি যদি আমরা অ্যাক্সিডেন্টকে ভাগ করি, অ্যাক্সিডেন্ট হচ্ছে দুই রকম। একটা হচ্ছে অকুপেশনাল অ্যাক্সিডেন্ট, নরমালি যে অ্যাক্সিডেন্ট গুলো অনেক বেশি ফ্রিকুয়েন্টলি হয় বা অনেক মানে কি বলবো রেগুলার বেসিসে হয়, এগুলোকে হচ্ছে অকুপেশনাল অ্যাক্সিডেন্ট বলে। আর অ্যাক্সিডেন্টের আরেকটা সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে মেজর অ্যাক্সিডেন্ট, যে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে অনেক বড় টাইপের অ্যাক্সিডেন্ট, কিন্তু কি সচরাচর হয় না, কিন্তু যখন হয় তখন হচ্ছে অনেক বেশি ক্ষয়ক্ষতির মানে ক্রিয়েট করে, অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়, এগুলোকে বলা হচ্ছে মেজর অ্যাক্সিডেন্ট। তো দেখেন যে নরমালি আমরা অ্যাক্সিডেন্ট মডেলিং করার সময় অকুপেশনাল অ্যাক্সিডেন্টও কনসিডার করব, মেজর অ্যাক্সিডেন্টও কনসিডার করব, কিন্তু আমরা এই যে অ্যাক্সিডেন্ট মডেলিং করতেছি, এখানে আমাদের মানে মেইন মাথা ব্যথা হচ্ছে কোন অ্যাক্সিডেন্ট? মেজর অ্যাক্সিডেন্ট। আমরা অকুপেশনাল অ্যাক্সিডেন্ট অত একটা এখানে হয়তো ডিসকাস করব না পরবর্তীতে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, একটু খেয়াল করেন যে এরপরে আমরা কি দেখবো। অ্যাক্সিডেন্ট ক্লাসিফিকেশন, অ্যাক্সিডেন্টের আবার বিভিন্ন ক্লাসিফিকেশন আছে। আপনি অ্যাক্সিডেন্টকে হচ্ছে অ্যাক্সিডেন্টের ফ্রিকোয়েন্সি, মানে হচ্ছে সে তার সংঘটিত হওয়ার পরিমাণ বা কিরকম, মানে মনে করেন বছরে কয়বার হয় বা মাসে কয়বার হয়, তার ফ্রিকোয়েন্সি, আর হচ্ছে কনসিকুয়েন্সেস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ। কনসিকুয়েন্সেস বানান কি, সিইএস না সিআইএস? একটু বলেন তো কনসিকুয়েন্সেস বানানটা কি? আচ্ছা, আন্দাজে লিখলাম, পরে একটু চেক করে নিয়েন। তো অ্যাক্সিডেন্টের ফ্রিকোয়েন্সি আর অ্যাক্সিডেন্টের কনসিকুয়েন্সেস, মানে অ্যাক্সিডেন্টটা কয়দিন পর পর হয় বা বছরে কয়বার হয় বা মাসে কয়বার হয়, এই ব্যাপারটা, প্লাস হচ্ছে অ্যাক্সিডেন্টের ক্ষয়ক্ষতির পরিমাণ বা আসলে অ্যাক্সিডেন্টের পরিণামটা কি আসলে, এই অ্যাক্সিডেন্ট সংঘটিত হওয়ার সংখ্যা প্লাস তার পরিণাম, এই দুইটার উপর ভিত্তি করে অ্যাক্সিডেন্টকে হচ্ছে 3 ক্যাটাগরিতে ভাগ করা যায়। এবং এই কাজটা করছে হচ্ছে এই যে জেন্স রাসমুসেন নামে একজন, একটু খেয়াল করেন, সে হচ্ছে 1997 সালে জেন্স রাসমুসেন নামে একজন হচ্ছে
অ্যাক্সিডেন্ট গুলাকে 3টা ক্যাটাগরিতে ভাগ করছে, ঠিক আছে? আচ্ছা, আমরা ক্যাটাগরি গুলো এখন দেখব। ক্যাটাগরি 1, প্রথম ক্যাটাগরিটা কি একটু খেয়াল করেন। প্রথম ক্যাটাগরিটা হচ্ছে some accidents such as road traffic accident and minor occupational accident occur so often and so regularly that we may predict the number of similar accidents in the near future based on the past observation. মানে দেখেন, আমাদের বাংলাদেশে আমরা যদি বলি রোড অ্যাক্সিডেন্ট, অনেক বেশি ফ্রিকোয়েন্টলি হয় না রোড অ্যাক্সিডেন্ট? বলতে গেলে মানে আমরা প্রত্যেকদিনই খবরের পাতা খুললে বা এরকম নিউজ পেপার খুললে আমরা একটা দুইটা রাস্তায় মানে রোড অ্যাক্সিডেন্টের খবর পাই না? আমরা পাই না কি পাই না? জি স্যার, পাওয়া যায় স্যার। তার মানে হচ্ছে আপনি যদি পাস্ট বা প্রিভিয়াস ডাটা কালেকশন করেন, আপনি যদি গত 5 বছরের ডাটা নেন, মনে করেন এখন হচ্ছে 2021 সাল, আপনি 2020 থেকে যদি 2015 এই 5 বছরের ডাটা কালেক্ট করেন, আপনার কাছে এরকম অনেক মানে হাজার হাজার রোড অ্যাক্সিডেন্টের ডাটা থাকবে না আপনার হাতে? জি স্যার, পাওয়া যাবে স্যার। আপনি যদি ওই ডাটাগুলো অ্যানালাইসিস করে একটা মডেল তৈরি করেন এবং আপনি যদি মডেলটা তৈরি করতে কেবলমাত্র অ্যাক্সিডেন্ট ডাটা, মানে কয়টা অ্যাক্সিডেন্ট হয়েছে, কয়জন মারা গেছে, কোথায় হয়েছে, মানে আপনি কিন্তু এখানে সোসাইটাল, এনভায়রনমেন্টাল, অর্গানাইজেশনাল কোন রকমের কোন ইফেক্টই কনসিডার করতেছেন না, কেবলমাত্র অ্যাক্সিডেন্ট ডাটা কনসিডার করতেছেন। আপনি যদি শুধুমাত্র অ্যাক্সিডেন্ট ডাটা মানে কনসিডার করে একটা মডেল তৈরি করেন, ওই মডেলটা ইউজ করে আপনি ভবিষ্যতে কতগুলো রোড অ্যাক্সিডেন্ট হইতে পারে এটা আপনি কি করতে পারবেন? মানে অনুমান করা যাবে স্যার, প্রেডিকশন করা যাবে, একটা অনুমান করা যাবে যে এই রাস্তায় আমার গত 5 বছরে বলতে গেলে প্রত্যেক শুক্রবারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মানে শুক্রবার দিন এই রাস্তায় গাড়ি চালানোর সময় একটু কেয়ারফুল থাকা উচিত, কারণ এই রাস্তায় শুক্রবার দিন বেশি ট্রাক চলে বা বেশি বাস চলে। আপনি জাস্ট প্রিভিয়াস অ্যাক্সিডেন্টের ডাটাগুলো অ্যানালাইসিস করলে এরকম একটা প্যাটার্ন দাঁড়া করে ফেলতে পারবেন, এবং এই প্যাটার্নটা আপনি দাঁড়া করাতে পারবেন কার জন্য? ক্যাটাগরি 1 টাইপের অ্যাক্সিডেন্টের জন্য। বোঝা গেছে? জি স্যার। যে অ্যাক্সিডেন্ট গুলো কি হয়, অনেক মানে বেশি ফ্রিকোয়েন্টলি হয়, কিন্তু যাদের কনসিকুয়েন্স কি কম। যদি একটা রোড অ্যাক্সিডেন্ট হয় হয়তো একজন মারা যাবে বা দুইজন মারা যাবে, যদি একটা বাইক অ্যাক্সিডেন্ট বা একটা কার অ্যাক্সিডেন্ট হয়, আল্লাহ না করুক, হয়তো একজন দুজন আহত হবে। মানে এই অ্যাক্সিডেন্ট গুলা হচ্ছে অনেক ফ্রিকোয়েন্টলি, কিন্তু এগুলোর কনসিকুয়েন্স কি, পরিণাম কিন্তু অত একটা বেশি না, পরিণাম হচ্ছে মনে করেন মোটামুটি কম। এবং এই অ্যাক্সিডেন্ট গুলো কিন্তু আশেপাশের মানে অ্যাক্সিডেন্টের সাথে ইনভলভ না, অন্য কোনো পথচারী বা অন্য কোনো মানুষ এদেরকে কি ক্ষতিগ্রস্ত করতেছে? না স্যার, এদের ক্ষতিগ্রস্ত করতেছে না। আচ্ছা, এরপর দেখেন যে একটু দাঁড়ান, এটা মুছে ফেলি। আচ্ছা, এরপর দেখেন যে for risk management purposes accident statistics is therefore often more used than risk assessment. তার মানে হচ্ছে আপনার এই যে মাইনর অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে বা ক্যাটাগরি 1 টাইপের অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে, এই অ্যাক্সিডেন্ট গুলো কিন্তু আপনার রিস্ক বা এই ডাটাগুলো কিন্তু রিস্ক অ্যাসেসমেন্টের কাজে অত একটা ব্যবহার হয় না, ঠিক আছে? এই ডাটাগুলো ব্যবহার করা হয় হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের কাজে। আচ্ছা, রিস্ক অ্যাসেসমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্ট এই দুটোর মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? বা কোনটা আসলে কি জিনিস বলতে পারবেন? রিস্ক অ্যাসেসমেন্ট কি আর রিস্ক ম্যানেজমেন্ট কি বলেন তো? বলবেন না আমি বলে দিব? স্যার আপনি বলবেন স্যার। কেন? কনফিউজড হয়ে গেছি স্যার। আচ্ছা, রিস্ক অ্যাসেসমেন্ট মানে হচ্ছে সাপোজ কালকে হচ্ছে 200 যাত্রী নিয়ে একটা ট্রেন হচ্ছে ঢাকা থেকে চিটাগং যাবে। এই ট্রেনটা হচ্ছে মনে করেন লাকসাম হয়ে, ফেনী হয়ে, কুমিল্লা হয়ে, আখাউড়া হয়ে, তারপর আপনার এরকম মানে ঢাকা থেকে চিটাগং যাবে। ধরলাম, আমি একটা অ্যাজাম্পশন করলাম এই ট্রেনটা অ্যাক্সিডেন্ট করার প্রবাবিলিটি কতটুকু, এটা হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট বা রিস্ক অ্যাসেস করা, যে এটা আসলে মানে বিপদে পড়তে পারে, পড়লে কি ধরনের বিপদে পড়তে পারে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হইতে পারে, এই ব্যাপারটাকে বলা হচ্ছে কি রিস্ক অ্যাসেসমেন্ট। আর রিস্ক ম্যানেজমেন্ট মানে হচ্ছে
ট্রেনটা অ্যাক্সিডেন্ট হওয়ার আগেই আপনি যেই যেই কারণে অ্যাক্সিডেন্ট হইতে পারে চেষ্টা করলেন ওই কারণগুলো অ্যাভয়েড করার জন্য, মানে রিস্ক ম্যানেজ করে রিস্কটাকে মিটিগেট বা কমায় ফেলার চেষ্টা করলেন। ঠিক আছে, তাইলে ওইটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। তার মানে দেখা গেছে যে এই ক্যাটাগরি 1 টাইপের অ্যাক্সিডেন্ট গুলো থেকে আমরা যেই ধরনের ডাটাগুলা পাই, এই ডাটাগুলা দিয়ে আসলে ভবিষ্যতে অ্যাক্সিডেন্ট হইলে ওই অ্যাক্সিডেন্টে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হইতে পারে ওইটা যতটা না সঠিকভাবে প্রেডিক্ট করা যায়, মানে যতটা না সঠিকভাবে আসলে রিস্ক অ্যাসেস করা যায়, তার চাইতে ভালো যেটা করা যায় সেটা হচ্ছে কি রিস্ক ম্যানেজ করা যায়। আমরা বলে দিলাম যে অমুক রাস্তায় হচ্ছে রাইট টার্নের কারণে গত 5 বছরে হচ্ছে 200 অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মানে অমুক রাস্তায় তুমি কি করে দাও, রাইট টার্ন ব্যান করে দাও। তাহলে আমি কি করলাম, রিস্ক ম্যানেজ করলাম না, মানে রিস্কটাকে আগের থেকে কমায় ফেললাম। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আপনাদের কি বোরিং লাগতেছে এই অ্যাক্সিডেন্টের পড়াশোনা করতে? একটু থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার, একটু বোরিং লাগতে পারে, বাট সমস্যা নেই, বোরিং লাগলে চুপ করে থাকেন, ওই লাস্টে কোশ্চেন করবো তখন আনসার দিতে পারলেই হবে। আচ্ছা দেখেন, for risk management purposes accident statistics is therefore often more used than, আচ্ছা তো বললাম accident of this category are characterized by a relatively high frequency and correspondingly low consequences। মানে এই যে ক্যাটাগরি 1 টাইপের অ্যাক্সিডেন্ট, এদেরকে এমন ভাবে ক্যাটাগরাইজ করা হয়েছে যে এটা হচ্ছে এদের ফ্রিকোয়েন্সি কেমন, ফ্রিকোয়েন্সি হচ্ছে অনেক হাই, মানে বলতে গেলে প্রত্যেক দিনই বাংলাদেশে দেখা যায় যে এরকম রোড অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু করসপন্ডিংলি লো কনসিকুয়েন্স, কিন্তু এদের ক্ষয়ক্ষতির পরিমাণ কি মোটামুটি দেখা যায় যে কম থাকে। বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই কোনটা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপর দেখেন অ্যাক্সিডেন্ট অফ ক্যাটাগরি 2, মানে সেকেন্ড ক্যাটাগরির অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে অ্যাক্সিডেন্ট অফ ক্যাটাগরি 2 occur rather seldom and have more severe consequences than the accidents in category 1। মানে হচ্ছে আপনার ক্যাটাগরি 1 তো হচ্ছে বলতে গেলে প্রত্যেক দিনই হয় বা অনেক বেশি ফ্রিকোয়েন্টলি হয়, বাট ক্যাটাগরি 2 টাইপের অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে অত বেশি ফ্রিকোয়েন্টলি হয় না, তারা সেলডম অকার্স, মানে মাঝে মধ্যে হয়, কিন্তু যখন হয় তার কনসিকুয়েন্স হচ্ছে ক্যাটাগরি 1 এর চাইতে আরো বেশি সিরিয়াস হয়। একটা লঞ্চ অ্যাক্সিডেন্ট, কয়েকদিন আগে একটা লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়েছে না? আপনারা জানেন নাকি জানেন না? ওই যে একজন মানুষ কয়েক ঘন্টা জানি পানির তলে ছিল, 13 ঘন্টা। তো এরকম লঞ্চ অ্যাক্সিডেন্ট এরকম কিন্তু প্রত্যেক দিন বা মাসে কিন্তু একবার করে হয় না, বলতে গেলে 5 মাস 6 মাস বছরে একবার বা দুইবার হয়। কিন্তু একটা রোড অ্যাক্সিডেন্টে যদি 2 জন বা 3 জন মারা যায়, একটা লঞ্চ অ্যাক্সিডেন্টে কয়জন মারা যায়? অনেক স্যার বেশি। 100 জন, 200 জন, 300 জন। তার মানে এই লঞ্চ অ্যাক্সিডেন্ট হওয়ার ফ্রিকোয়েন্সি কম, কিন্তু তার কনসিকুয়েন্স কি অনেক ভয়ঙ্কর বা অনেক বেশি ডেঞ্জারাস। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাটাগরি 2 টাইপের অ্যাক্সিডেন্ট, যে accident of category 2 occur rather seldom and have more severe consequences than the accident in category 1। Example of such accident are major industrial accident, কলকারখানায় আগুন লাগে অনেক সময়, এয়ার অ্যাক্সিডেন্ট, অনেক সময় প্লেন ক্র্যাশ করে, রেলওয়ে অ্যাক্সিডেন্ট, বুঝতেছেন যে ট্রেন মানে এরকম অনেক সময় লাইনচ্যুত হয়ে যায়, দুইটা ট্রেন মুখোমুখি সংঘর্ষ হয়, এন্ড মেরিটাইম অ্যাক্সিডেন্ট। এই মেরিটাইম অ্যাক্সিডেন্টটা কি, জাহাজ, লঞ্চ, নৌকা এগুলা যখন ডুবে যায় এগুলাকে বলে হচ্ছে কি মেরিটাইম অ্যাক্সিডেন্ট। বুঝা গেছে? In the aftermath of such accidents, detailed accident investigation are usually carried out to identify the possible causes of the accident and what could have been done to prevent it from occurring। তার মানে এই যে ক্যাটাগরি 2 টাইপের অ্যাক্সিডেন্ট যেগুলো হচ্ছে occurs মানে seldom occurs but which consequences are very high, এই টাইপের অ্যাক্সিডেন্ট গুলো হওয়ার পরে এগুলো ঠিকমতো পর্যালোচনা করে বা অ্যানালাইসিস করে চেষ্টা করা হয় অ্যাক্সিডেন্টটা কেন হইছে এই কারণটা উদ্ঘাটন করার জন্য, এবং কি করলে ভবিষ্যতে এই ধরনের অ্যাক্সিডেন্ট গুলাকে প্রিভেন্ট করা সম্ভব হবে এইটা বোঝার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাটাগরি 2 টাইপের অ্যাক্সিডেন্ট। To determine the risk related to such accidents, it is not sufficient to base the assessment on the number of accidents observed in the past। মানে এই ধরনের অ্যাক্সিডেন্ট গুলার রিস্ক অ্যাসেসমেন্ট যদি আপনি করতে চান যে ভবিষ্যতে হচ্ছে মানে এই বছরের 2020 সালের জানুয়ারি মাসে একটা লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এতজন মানুষ মারা গেছে বা এত মাল মানে কি বলবো মালামালের এই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আপনি জানেন, এবং আপনি 2019 সালে এরকম আরো 2টা অ্যাক্সিডেন্ট হয়েছে মনে করেন, 2018 সালে এরকম আরো 2টা অ্যাক্সিডেন্ট হয়েছে মনে করেন, আপনার কাছে এরকম অ্যাক্সিডেন্ট ডাটা যদি থাকে কতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে,
কয়জন মানুষ মারা গেছে, কি পরিমাণ মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে, এই ইনফরমেশন গুলা ভবিষ্যতে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় কয়জন মারা যাবে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে, এই ধরনের রিস্ক গুলা প্রিডিকশন করা বা অ্যাসেস করার জন্য আসলে অ্যাকুরেটলি আপনি করতে পারবেন না কেবলমাত্র আপনি যদি প্রিভিয়াস অ্যাক্সিডেন্টের ডাটা পান। কারণ লঞ্চ অ্যাক্সিডেন্ট কি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের মতো অনেক বেশি ফ্রিকোয়েন্টলি হয়? না স্যার। আপনি যদি গত 5 বছরের ডাটা নেন, আপনি যদি 10,000 রোড অ্যাক্সিডেন্টের ডাটা পান, আমি কম বললাম, আরো বেশি পাবো আমরা, আপনি লঞ্চ অ্যাক্সিডেন্ট ডাটা পাবেন কয়টা? বড় জোর গত 5 বছর হয়তো 100টা লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়েছে, বা হয়তো 200টা লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়েছে, এর বেশি হয়েছে? মনে হয় না স্যার। মনে হয় না। তার মানে হচ্ছে যেহেতু আপনার ক্যাটাগরি 2 টাইপের অ্যাক্সিডেন্টের জন্য ডাটার সংখ্যা কম, প্লাস হচ্ছে এগুলা যেহেতু খুব একটা বেশি ফ্রিকোয়েন্টলি হয় না, তার জন্য এই ধরনের অ্যাক্সিডেন্ট গুলার ক্ষেত্রে কেবলমাত্র আপনি যদি অ্যাক্সিডেন্টের সংখ্যা এবং কতজন নিহত, আহত বা নিখোঁজ আছে, বা কি পরিমাণ মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে, এই ইনফরমেশন গুলোর উপর ভিত্তি করেন আপনি সঠিকভাবে অ্যাক্সিডেন্টের রিস্ক অ্যাসেসমেন্ট বা প্রেডিকশন করতে পারবেন না। আপনাকে আরো কিছু এক্সটার্নাল ফ্যাক্টর কনসিডার করতে হবে। এক্সটার্নাল ফ্যাক্টর গুলো কি কি হইতে পারে? ওই যে সোসাইটাল ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, অর্গানাইজেশনাল ফ্যাক্টর বলছিলাম না? বলছিলাম? জি স্যার। জি স্যার। তার মানে হচ্ছে এই ফ্যাক্টর গুলাও কনসিডার করতে হবে ক্যাটাগরি 2 টাইপের অ্যাক্সিডেন্টের জন্য। আচ্ছা, এরপর দেখেন এখানে কি বলা আছে। To determine the risk related to such accident, it is not sufficient to base the assessment on the number of accidents observed in the past. এটা তো বললামই যে শুধুমাত্র অতীতের অ্যাক্সিডেন্ট গুলো অ্যানালাইসিস করলেই হবে না। Rather, we should carry out a detailed risk analysis to identify all the possible hazards and accident scenarios that have yet to occur. মানে হচ্ছে যদি মানে অতীতে অ্যাক্সিডেন্ট যে হইছে, কয়টা হইছে, কয়জন মারা গেছে, শুধুমাত্র এগুলা না, ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার পিছনে আসলে কি কি পসিবল কারণ থাকতে পারে, প্রত্যেকটা কারণকে আমাকে হচ্ছে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে ধরে ধরে অ্যানালাইসিস করে তার জন্য রিস্ক বাইর করতে হবে। এবং আমি যখন প্রত্যেকটা কারণের রিস্ক গুলাকে একসাথে সামেশন করব বা যোগ করব, তখন আমি হচ্ছে ভবিষ্যতে একটা অ্যাক্সিডেন্ট হইলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হইতে পারে তার টোটাল একটা রিস্ক বের করতে পারবো। বোঝা গেছে? টোটাল রিস্ক হচ্ছে কি সামেশন অফ ইন্ডিভিজুয়াল রিস্ক ফ্যাক্টরস। মনে থাকবে? জি স্যার। আমি একটু লিখি তাহলে। টোটাল রিস্ক ইজ ইকুয়াল টু কি? সামেশন অফ ইন্ডিভিজুয়াল রিস্ক। মানে মনে করেন আমি বললাম যে আপনাদের 11 জনকে রান্না করতে দেওয়া হয়েছে বিরিয়ানি। এখন বিরিয়ানিটা মনে করেন কোনো কারণে মজা হবে না, ঠিক আছে? বিরিয়ানি মজা হবে না, এটার রিস্ক ফ্যাক্টর আমি বাইর করতে বললাম, ঠিক আছে? যে এটার রিস্ক কত পার্সেন্ট, বা আপনি রিস্ক অ্যাসেসমেন্ট করতে বললাম যে বিরিয়ানি মজা হবে না। তখন আমি বইলা দিলাম যে আরিফ রান্না করার সময় লবণ দিবে না, ওর লবণ না দেওয়ার পার্সেন্টেজ হচ্ছে 5%। মুস্তাফিজ রান্না করার সময় হচ্ছে কাঁচামরিচ দিবে না, ওর কাঁচামরিচ না দেওয়ার সম্ভাবনা 10%। তারপর বললাম আসিফ হচ্ছে বিরিয়ানির মধ্যে গরুর মাংস দিবে না, গরুর মাংস না দেওয়ার চান্স হচ্ছে 90%। সে শুধু মানে কিপটামি করবে আমাদের সাথে। 90% তো হবে না, আরো কম হবে, ধরলাম 50%। তাইলে আমি যদি এবার টোটাল রিস্ক বাইর করতে চাই যে বিরিয়ানি মজা না হওয়ার টোটাল রিস্ক কত পার্সেন্ট, কত পার্সেন্ট হবে? 65% রিস্ক। তাইলে ওদেরকে বিরিয়ানি রান্না করার দায়িত্ব আসলে দেয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন যে rather we should carry out, এটা তো বললাম। তারপর হচ্ছে each part of the system is then analyzed and the total risk is determined based on the risk related to the various parts. এই লাস্ট লাইনটা কি বুঝছেন না? এই লাস্ট লাইনটা অলরেডি বলে ফেলছি যে each part of the system is then analyzed, মানে পুরো সিস্টেমের প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ভাবে ধরে ধরে মানে পসিবল রিজন অফ অ্যাক্সিডেন্ট গুলোকে হচ্ছে প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে অ্যানালাইসিস করা হয় এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রিস্ক ফ্যাক্টর বের করে টোটাল যোগ করে বা সবগুলোকে সাম করে হচ্ছে টোটাল রিস্ক পার্সেন্টেজ ক্যালকুলেট করা হয়। বোঝা গেছে? আচ্ছা, এবার দেখেন আমি যদি এই অ্যাক্সিডেন্টের ফ্রিকোয়েন্সি আর কনসিকোয়েন্স থেকে গ্রাফে প্লট করি, একটু দাঁড়ান।
আচ্ছা, আমি যদি অ্যাক্সিডেন্টের ফ্রিকোয়েন্সি আর হচ্ছে আপনার অ্যাক্সিডেন্টের টাইপ, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, মানে এই জিনিসগুলোকে যদি আমি গ্রাফে প্লট করি, তাহলে আমি যেটা দেখবো, এটা অলরেডি আপনারা মানে বুঝছেন, মানে থিওরিটিক্যালি অলরেডি আমরা বুঝে গেছি। তারপর যদি গ্রাফিক্যালি একটু দেখি, দেখেন যে আমি যদি এই ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ফ্রিকোয়েন্সি বসাই, ঠিক আছে, এই বরাবর বসাচ্ছি হচ্ছে ফ্রিকোয়েন্সি, এবং এটা হচ্ছে নরমাল স্কেলে বসাবো। আর আমি যদি এই এক্সিসে বসাই হচ্ছে কনসিকুয়েন্সেস, মানে ক্ষয়ক্ষতির পরিমাণ, এটা বসাবো হচ্ছে লগ স্কেলে। আপনার মোটামুটি দেখা যায়, আমি ধরলাম এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এভাবে করে বাড়তেছে। আর যেহেতু এটা লগ স্কেলে 1 থেকে শুরু করলাম, মনে করেন 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1000 মনে করলাম লগ স্কেলে বাড়তেছে। আমার কনসিকুয়েন্সটা হচ্ছে আছে লগ স্কেলে, আর অ্যাক্সিডেন্ট, নাম্বার অফ অ্যাক্সিডেন্ট মানে অকারিং বা ফ্রিকোয়েন্সি আছে হচ্ছে কি নরমাল স্কেলে। তো আপনি যদি চিন্তা করেন যে আমাদের ক্যাটাগরি 1 টাইপের অ্যাক্সিডেন্ট, ক্যাটাগরি 1 টাইপের অ্যাক্সিডেন্ট যদি হয়, একটা অ্যাক্সিডেন্ট হইলে ক্ষয়ক্ষতির পরিমাণ কি 1 বা 2 বা 3, মানে এরকম আমার ফ্যাটালিটি রেট বা নিয়ম মানে মারা যাওয়ার সংখ্যাটা কি এর মধ্যে থাকার কথা না? বা যদি দুইটাও অ্যাক্সিডেন্ট হয়, আমার মোটামুটি এই 1 থেকে 10 এর মধ্যে থাকবে না? তো যদি তিনটাও হয়, 1 থেকে 10 এর মধ্যেই থাকবে। এটা কিন্তু এই 10 থেকে 100 মধ্যে যাচ্ছে না। তার মানে আমার ক্যাটাগরি 1 টাইপের অ্যাক্সিডেন্টটা আছে হচ্ছে এই রিজিয়ন, ঠিক আছে? এটা হচ্ছে ক্যাটাগরি 1 টাইপের অ্যাক্সিডেন্ট। আচ্ছা, এবার যদি আপনি ক্যাটাগরি 2 টাইপের অ্যাক্সিডেন্ট দেখেন, লঞ্চ অ্যাক্সিডেন্ট বা হচ্ছে বাস অ্যাক্সিডেন্ট বা হচ্ছে ট্রেন অ্যাক্সিডেন্ট, একটা অ্যাক্সিডেন্ট হইলে কিন্তু আপনার প্রায় 100-র উপরে মানুষ মারা যাইতে পারে, যাইতে পারে না? জি স্যার। প্রায় 200-300 মানুষ মারা যেতে পারে। আমাদের এই ক্যাটাগরি 2 টাইপের অ্যাক্সিডেন্টটা পড়তেছে এই রিজিয়ন। আর আপনি যদি চিন্তা করেন একটা মানে ক্যাটাগরি 3 টাইপ বলি, মানে হচ্ছে কোন ধরনের অ্যাক্সিডেন্ট, ওই যে একটু আগে যে দেখলেন চারণ বিলে হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে বিস্ফোরণ হয়েছে, এরকম অ্যাক্সিডেন্ট হইলে হাজার হাজার মানুষ মারা যায়। মানে একটা অ্যাক্সিডেন্ট হইলে, অ্যাক্সিডেন্ট হবে একটা, কিন্তু কনসিকুয়েন্স কিরকম ডেঞ্জারাস, বিশাল বড়। বোঝা গেছে? এটা হচ্ছে ক্যাটাগরি 3 টাইপের অ্যাক্সিডেন্ট। এই যে একটু মানে চ্যারন বিলের ইয়াটা ট্রেলারটা দেখার সময় খেয়াল করছেন কিনা মনে নাই, যে একটা সায়েন্টিস্ট বলতেছিল যে এই অ্যাক্সিডেন্টে আপনার চ্যারন বিলে হচ্ছে ইউরেনিয়াম ইউজ করা হয়েছিল ফুয়েল হিসাবে সম্ভবত। তো যখন বিস্ফোরণটা হয়েছে, বাতাসের মধ্যে হচ্ছে এই ইউরেনিয়ামের কণাগুলা ভাসতেছিল, এবং ইউরেনিয়ামের এক একটা কণা হচ্ছে একটা বুলেটের মতো ছিল। মানুষ যখন শ্বাস নিচ্ছিল, ওই শ্বাসের সাথে তাদের ফুসফুস বলেন বা তাদের চামড়া বলেন, তাদের বডিতে হচ্ছে ইউরেনিয়াম ঢুকে যাচ্ছিল। মানে রেডিয়েশন এত বেড়ে গেছিল, নরমালি যারা সরকার মানে সরকারি লোকজন ছিল, তারা হচ্ছে বলতেছিল যে কনসিকুয়েন্স এখনো খুব একটা বেশি খারাপ হয় নাই। এক্সরে করার সময়, আমাদের এক্সরে করার সময় এক্সরে থেকে একটা রেডিয়েশন হয় না? জি স্যার। এক্সরে থেকে যে পরিমাণ রেডিয়েশন হয়, এই চারণ বিলের বিস্ফোরণটা হওয়ার পরে যারা সরকারি নীতি নির্ধারক, তারা বলতেছিল রেডিয়েশনের পরিমাণ বলে হচ্ছে ওই এক্স এর রেডিয়েশনের সমান। জাস্ট একজন মাত্র সায়েন্টিস্ট বলতেছিল যে তোমরা যা বলতেছো এগুলো ভুল বলতেছো। যেই পরিমাণ রেডিয়েশন হইতেছে, এই রেডিয়েশন আগামী 50,000 বছরেও থামবে না। মানে একজন বিজ্ঞানী বলছিল, এবং আলটিমেটলি মানে সেই লাস্ট পর্যন্ত এটাকে থামানো ট্রাই করছে, যদিও পারে নাই। সম্ভবত সে নিজেও মানে 5 বছর পর এরকম ক্যান্সারে আক্রান্ত হয়েছিল, এবং যেহেতু হচ্ছে সরকার সঠিক টাইমে সঠিক সিদ্ধান্ত নেয় নাই, যার জন্য অনেক মানুষ মারা গেছে। তো একটা দায়বদ্ধতা ছিল, মানে উনি নিজেও বোধহয় ওইভাবে সরকারের সামনে এসে ব্যাপারগুলোকে ডিসক্লোজ করতে পারে নাই। তো উনি বোধহয় মানে লাস্ট পর্যন্ত নিজেই মানে সুইসাইড করে মারা গেছিল, মানে নিজের ভিতর থেকে একটা ইয়াদ থেকে। তো যাই হোক, তো এই সিরিজটা দেখতে পারেন, দেখলে বুঝতে পারবেন যে আসলে একটা ক্যাটাগরি 3 টাইপের অ্যাক্সিডেন্ট হইলে কি হয়। দেখতে বেশি না, একদিন লাগবে, মানে যদি 5টা এপিসোড মনে হয়, দেখতে একদিনের বেশি লাগার কথা না। আচ্ছা, আপনারা কি কেউ দেখছেন নাকি এখনো কেউ দেখেন নাই এটা? স্যার এটা সিজন কয়টা স্যার? একটা কোনো সিজন টিজন নেই, এক মানে সিজন 1ই, একটা মানে এক পর্বই, 5টা এপিসোডের। এক একটা আচ্ছা, স্যার। এপিসোড মনে করেন 35-40 মিনিট করে মনে হয়। দেখতে বেশিক্ষণ লাগবে না, একদিন 2 দিনে শেষ করে ফেলতে পারবেন। একদিনই শেষ হয়ে যাবে। হ্যাঁ, দেখতে পারেন, মানে ভালো। মানে একটা নিউক্লিয়ার প্ল্যান্ট কেমনে অপারেট করে এবং এখানে কি কি টাইপের রিস্ক থাকতে পারে অ্যাক্সিডেন্টের জন্য, পুরো একেবারে ভাইঙ্গা 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 বুঝায় দেয়।
দেখলে যদি মানে মনোযোগ দিয়ে দেখেন ভালো লাগবে আপনাদের দেখলে। আচ্ছা একটু দেখেন এই গ্রাফটা অলরেডি আমরা সাইডে মনে দেখে ফেলছি আলাদাভাবে। এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে এখানে গ্রাফের ওয়াই স্কেলটা হচ্ছে ওরা বলছে এটাও লগ স্কেল হবে, বাট আমার মনে হয় এটা লগ স্কেলে হবে না, এটা নর্মাল স্কেল হবে। কারণ ফ্রিকোয়েন্সি যদি লগ স্কেলে বাড়ে তাহলে আর কিছু বলার অপেক্ষা রাখে না, মানে ব্যাপারটা আসলে ভয়ঙ্কর হয়ে যায়। ঠিক আছে, তো এটা নর্মাল স্কেলে হবে আর এই কনসিকুয়েন্সটা হচ্ছে লগ স্কেলে হবে। তাইলে হচ্ছে দেখেন এটা মিলাইতে পারবেন যে আমাদের ক্যাটাগরি 1 টাইপের অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে এই জোনে আছে, যত আমি ডান দিকে যাচ্ছি ক্যাটাগরি 2 টাইপের অ্যাক্সিডেন্ট হইলে এটা মানে এক্সপোনেনশিয়ালি আরো বাড়তেছে, আর ক্যাটাগরি 3 টাইপের অ্যাক্সিডেন্ট হইলে এক্সপোনেনশিয়ালি আরো ভয়ঙ্কর ভাবে বাড়তেছে, মানে 10 100 1000 এভাবে বাড়তেছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন নাকি পারেন নাই? পারছি জি স্যার। স্যার, পারছি স্যার। এই স্কেলে এই লগ স্কেলে ভ্যালুগুলো কি এক্সপোনেনশিয়ালি বাড়ে না? জি স্যার। মানে হচ্ছে মনে করেন 10 10 এর পরে কত, 100 100 এর পরে কত, 1000 1000 1000 এর পরে কত, 10000 10000 এর পরে কত, মানে একটা করে শূন্য বাড়তে থাকবে। তো তার মানে বুঝতে পারতেছি যে আমার ক্যাটাগরি 3 টাইপের অ্যাক্সিডেন্ট হইলে অ্যাক্সিডেন্টের ফ্রিকোয়েন্সি হবে একটা, কিন্তু অ্যাক্সিডেন্টের ক্ষয়ক্ষতির পরিমাণ হবে ভয়ঙ্কর, মানে পুরো দিন দুনিয়া শেষ করে দিবে ওই টাইপের অ্যাক্সিডেন্ট যদি হয়। আচ্ছা এরপর দেখেন যে আমরা অলরেডি জেনে গেছি, তারপর আমরা বলি। তো দাঁড়ান, category accident of category 3 in figure 8.1 একটু আগে যে গ্রাফটা দেখলেন occur very seldom, but when they do they have catastrophic and wide ranging consequences। মানে হচ্ছে আপনার এই যে ক্যাটাগরি 3 টাইপের অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু হয় খুব কম, মানে হয়তো 50 বছরে একবার হয় বা 100 বছরে একবার হয়, কিন্তু যখন হয় এদের আউটকামটা হচ্ছে কি ক্যাটাস্ট্রফিক, মানে খুবই ভয়ঙ্কর বা বিধ্বংসী, এবং ওয়াইড রেঞ্জিং মানে হচ্ছে অনেক দিন ধরে এটা কন্টিনিউ করে। এটার কনসিকুয়েন্স কিন্তু একদিনে শেষ হয়ে যায় না, এটার কনসিকুয়েন্স 10 বছর 20 বছর 30 বছর 40 বছর 50 বছর ইভেন 100 বছর 200 বছর ইভেন 50,000 বছর পর্যন্ত থাকতে পারে, যেটা হচ্ছে এই চারণ বিলের জন্য বলা হয়েছে। আচ্ছা, an example of an accident in this category is the Chernobyl nuclear power accident in 1986। বুঝতে পারছেন? মানে এই ক্যাটাগরির অ্যাক্সিডেন্টের एग्जांपल কি? এই চারণবিলের নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট যেটা হয়েছিল। For such accident it has no meaning whatsoever to try to determine the risk based on historical accident frequencies, because there fortunately are so few accidents। It is therefore necessary to carry out detailed risk analysis of the various part of the system। তার মানে এই ক্যাটাগরি 3 বা এই ভয়ঙ্কর টাইপের অ্যাক্সিডেন্টের জন্য আপনি যদি প্রিভিয়াস অ্যাক্সিডেন্টের ডাটা নিয়ে কাজ করতে যান তাহলে আসলে কোনো লাভ নেই, কারণ ফরচুনেটলি বা ভাগ্য ভালো, ভাগ্য কেন ভালো, কারণ এই ধরনের অ্যাক্সিডেন্ট খুব একটা বেশি হয় না, যার জন্য আপনি যদি এই ধরনের অ্যাক্সিডেন্টের ডাটা কালেক্ট করতে যান আপনি দেখবেন যে বিগত 100 বছরে বা বিগত 50 বছরে হয়তো একটা এরকম ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠিক আছে, সো যেহেতু একটা মাত্র এরকম ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি ওই একটা পার্টিকুলার অ্যাক্সিডেন্টের ডাটার উপর ভিত্তি করে কোনো কনক্লুশন টানতে পারবেন না যে এই কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আপনাকে যেটা করতে হবে, আপনি যদি এরকম বড় কোনো প্রজেক্টের কথা চিন্তা করেন আপনাকে প্রত্যেকটা কম্পোনেন্টকে আলাদা আলাদা ভাবে কনসিডার করে প্রত্যেকটা কম্পোনেন্টের আলাদা আলাদা ভাবে রিস্ক অ্যানালাইসিস করে টোটাল সাম করে হচ্ছে টোটাল রিস্ক বের করতে হবে। আপনি প্রিভিয়াস অ্যাক্সিডেন্ট টাইপ বা প্রিভিয়াস অ্যাক্সিডেন্ট ডাটার উপর মানে ভরসা করতে পারবেন না, কারণ আল্লাহর রহমতে যেহেতু অ্যাক্সিডেন্ট গুলো খুব একটা বেশি হয় না। বুঝতে পারছেন? বুঝতে পারছেন নাকি পারেন নাই? জি স্যার। পারছি স্যার। দেখেন, the risk analysis that are covered in this book are mainly relevant for system to produce accident in category 3 and category 2, although not only that we use the term major accident in broadly covered। আচ্ছা, আমরা হচ্ছে এই টপিকটাতে হচ্ছে যেই অ্যাক্সিডেন্ট গুলোকে মডেলিং করার চেষ্টা করব বা যে অ্যাক্সিডেন্ট গুলাকে অ্যানালাইসিস করার চেষ্টা করব এগুলা মেইনলি হচ্ছে ক্যাটাগরি 2 আর ক্যাটাগরি 3 টাইপের অ্যাক্সিডেন্ট। মানে হচ্ছে এগুলাকে বলে কোন টাইপের অ্যাক্সিডেন্ট? এগুলাকে বলে হচ্ছে মেজর অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। জি জি স্যার। স্যার। আর অকুপেশনাল অ্যাক্সিডেন্ট কোনগুলোকে বলে? অকুপেশনাল অ্যাক্সিডেন্ট
ক্যাটাগরি 1 এ যেগুলো ক্যাটাগরি 1 এ যেগুলো আছে। যাক, আপনারা শুনতেছেন ভালো। আপনাদেরকে এই টপিকটা একটু ডিটেল পড়ানোর একটা উদ্দেশ্য আছে, ঠিক আছে? উদ্দেশ্যটা হচ্ছে আমার মাস্টার্সের থিসিস হইতেছে গিয়া এই টপিকের উপরে। আমি নিজেও আসলে এগুলো এখনো জানি না কিছু, আমি নিজেও পড়তেছি, আপনাদেরকেও পড়াইতেছি, তো ব্যাপারটা আসলে ভালো আর কি। আর আপনাদের 3জন হতভাগ্য আছে, এই যে কি কে জানি, রাফি, মুস্তাফিজ আর উর্মি, ওদেরকেও মনে হয় এরকম মডেলিংই করতে হবে। আপনারা 3জন একটু ভালো মতো পড়েন এই জিনিসগুলা। হয়তো এখানে যে মডেলগুলো আমরা বলবো, পার্টিকুলার কোন মডেলটা ইউজ করতে হবে আপনাদের কাজে, আপনাদেরকে মানে জিনিসগুলো ঠিক মতো পড়লে আপনারা বুঝতে পারবেন, আপনাদের কাজ আগে যাবে। বোঝা গেছে? জি স্যার। স্যার দেখেন, আদার ক্যাটাগরাইজেশন অফ অ্যাক্সিডেন্ট, মানে অ্যাক্সিডেন্টের আরো কিছু ক্যাটাগরি আছে। ক্যাটাগরিগুলো কিরকম? দ্য প্রমিনেন্ট রিস্ক রিসার্চার। আচ্ছা, একটু আগে যে ক্যাটাগরি 3টা দেখলাম, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, এই 3টা ক্যাটাগরিতে ভাগ করছে কোন বিজ্ঞানী? চরণবিল। চারণবিল হচ্ছে একটা শহরের নাম, আর চারণবিল একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই জন্য মানে ওইটাকে বলা হচ্ছে চারণবিল অ্যাক্সিডেন্ট, বা একটা নিউক্লিয়ার প্ল্যান্ট ছিল চারণবিলে, ওই প্ল্যান্টটার নাম ছিল চারণবিল নিউক্লিয়ার প্ল্যান্ট। মানে অ্যাক্সিডেন্ট, বিজ্ঞানীর নাম তো চারণবিল ছিল না, বিজ্ঞানীর নাম ছিল কি, রাসমুসেন। এই ভদ্রলোক হচ্ছে 1997 সালে অ্যাক্সিডেন্টকে 3টা ক্যাটাগরিতে ভাগ করছিল, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3। আচ্ছা, এবার দেখেন, দ্য প্রমিনেন্ট রিস্ক রিসার্চার জেমস রিজন, রিজন নামে এক ভদ্রলোক, সেও 1997 সালে অ্যাক্সিডেন্টকে আবার কিছু ক্যাটাগরিতে ভাগ করছে, 2টা ক্যাটাগরিতে। ক্লাসিফাই অ্যাক্সিডেন্ট ইনটু 2 মেইন টাইপ। দ্য ফার্স্ট টাইপ ইজ ইন্ডিভিজুয়াল অ্যাক্সিডেন্ট। এই ইন্ডিভিজুয়াল অ্যাক্সিডেন্ট গুলো কিরকম? মনে করেন একজন বাইক চালাইতেছে, ঠিক আছে, একজন বাইক চালা যাইতেছে, সে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট করলো, তাহলে কেবলমাত্র তারই ক্ষয়ক্ষতি হইলো, বাট তার আশেপাশের কোনো মানুষ কি ক্ষয়ক্ষতিগ্রস্ত হইছে? হইছে? হয় নাই। বা মনে করেন আপনি আজকে বাসার থেকে বাইরেছেন, বা মনে করেন আমি বাইরেছি, আপনি না, মনে করেন আমি বাসার থেকে বাইরেছি, আমি কলার ছেঁচের মধ্যে পিছলা খাইয়া পড়ে গেলাম, তাইলে কি আপনি ব্যথা পাবেন বা আপনারা ব্যথা পাবেন নাকি আমি ব্যথা পাবো? আপনি পাবেন। মানে যেমনে বলতেছেন খুব খুশি হইতেছেন, মনে হচ্ছে আপনি পাবেন। যাই হোক, দেখেন, তার মানে হচ্ছে যদি এরকম কোনো অ্যাক্সিডেন্ট হয়, শুধুমাত্র পার্টিকুলার কোনো একজন ইন্ডিভিজুয়াল ব্যথা হবে বা আহত হবে বা মানে নিহত হইতে পারে, আল্লাহ মাফ করুক, বাট এগুলার কনসিকুয়েন্স কিন্তু তার আশেপাশের মানুষকে ভোগ করা লাগতেছে না, বা আশেপাশের এনভায়রনমেন্ট বা আশেপাশের কোনো মানুষ কি ক্ষতিগ্রস্ত হচ্ছে? হচ্ছে না। তো এই ধরনের অ্যাক্সিডেন্ট গুলাকে বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাক্সিডেন্ট, হুইচ আর অ্যাক্সিডেন্ট সাফার্ড বাই সিঙ্গেল ইন্ডিভিজুয়ালস। এটা হচ্ছে এই যে রিজন নামের এক ভদ্রলোক, তার নাম কি ছিল, জেমস রিজন, সে হচ্ছে 1997 সালে বলছে, individual accidents are quite common, as can be illustrated by the relatively high number of both road traffic accident and falls in their homes by elderly people. মানে এই ইন্ডিভিজুয়াল অ্যাক্সিডেন্ট গুলো এতটাই কমন যে এগুলার এক্সাম্পল হিসেবে বলা হয় রোড অ্যাক্সিডেন্ট, প্লাস এই যে বয়স্ক লোকরা অনেক সময় বাসার মধ্যে মাথা ঘুরে বা পিছলা খেয়ে পড়ে যায় না বাথরুম টাথরুমে, আল্লাহ মাফ করুক, এই ধরনের অ্যাক্সিডেন্ট গুলাকে বলা হচ্ছে কি, ইন্ডিভিজুয়াল অ্যাক্সিডেন্ট। বোঝা গেছে? বোঝা গেছে? যেহেতু এগুলো অনেক বেশি ফ্রিকুয়েন্টলি হয়, এই ইন্ডিভিজুয়াল অ্যাক্সিডেন্টকে আপনি উপরের রাসমুসেনের যে 3টা ক্যাটাগরি আছে, এই রাসমুসেনের 3 ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরির সাথে মিলাইতে পারেন? ক্যাটাগরি 1 এর সাথে মিলাইতে পারে। হ্যাঁ, তার মানে রাসমুসেনের ক্যাটাগরি 1 অ্যাক্সিডেন্ট আর জেমস রিজনের ইন্ডিভিজুয়াল অ্যাক্সিডেন্ট আসলে সেম কথা। বুঝতে পারছেন? বোঝা গেছে নাকি বোঝা যায় নাই? আচ্ছা, এরপর দেখেন, এই যে জেমস রিজন ভদ্রলোক, সে তো বলছে যে অ্যাক্সিডেন্টকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাক্সিডেন্ট, আরেকটা হচ্ছে কি, দেখেন, রিজন রেফার্স টু দ্য সেকেন্ড টাইপ অ্যাজ অর্গানাইজেশনাল অ্যাক্সিডেন্ট। সে হচ্ছে প্রথমটাকে বলছে হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাক্সিডেন্ট, আর সেকেন্ডটাকে বলছে হচ্ছে কি, অর্গানাইজেশনাল অ্যাক্সিডেন্ট। ঠিক আছে? তো অর্গানাইজেশনাল অ্যাক্সিডেন্টটা কি জিনিস? আমরা তো ইন্ডিভিজুয়াল অ্যাক্সিডেন্ট বুঝলাম যে কেবলমাত্র কোন একটা পার্টিকুলার পারসন ক্ষতিগ্রস্ত হবে, বেশি কেউ ক্ষতিগ্রস্ত হবে না, এটা হচ্ছে অনেক বেশি ফ্রিকুয়েন্টলি হবে, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাক্সিডেন্ট। আর অর্গানাইজেশনাল অ্যাক্সিডেন্টটা কি জিনিস আমরা এখন দেখার চেষ্টা করব।
a comparatively rare but often catastrophic event that occurs within complex modern technologies, nuclear power plant, commercial aviation, the petrochemical industry, chemical process plant, marine and rail transport, bank and stadium, মানে টেকনিক্যাল বা মানে মডার্ন টেকনিক্যাল ফ্যাসিলিটি আছে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচারে যখন খুব বেশি ফ্রিকোয়েন্টলি না মাঝে মধ্যে মানে সেন্ডমলি হঠাৎ করে একটা বড় কোনো অ্যাক্সিডেন্ট হবে, ওই ধরনের অ্যাক্সিডেন্ট গুলাকে বড় হচ্ছে অর্গানাইজেশনাল অ্যাক্সিডেন্ট, এবং এটা হচ্ছে জেমস রিজনের সেকেন্ড টাইপ অফ অ্যাক্সিডেন্ট। বোঝা গেছে? আচ্ছা, দেখেন এই অর্গানাইজেশনাল অ্যাক্সিডেন্ট গুলার হ্যাজ মাল্টিপল কজেস ইনভলভিং মেনি পিপল অপারেটিং এট ডিফারেন্ট লেভেল অফ দেয়ার রেসপেক্টিভ কোম্পানি। এই অর্গানাইজেশনাল অ্যাক্সিডেন্ট গুলা হওয়ার পিছনে বিভিন্ন রকমের কর্মচারীর, বিভিন্ন লেভেলের কর্মচারীর মানে দায়ী থাকতে পারে তারা, ঠিক আছে? এবং অর্গানাইজেশনাল অ্যাক্সিডেন্ট অফেন হ্যাভ ডেভাস্টেটিং ইফেক্ট অন আনইনভলভড পপুলেশন, অ্যাসেট এন্ড দ্য এনভায়রনমেন্ট। তার মানে এই অর্গানাইজেশনাল অ্যাক্সিডেন্ট গুলো যখন হবে তখন আশেপাশের মানুষ যাদের আসলে এই অ্যাক্সিডেন্টের সাথে কোনো ধরনের কোনো লেনদেন নাই, আশেপাশের পরিবেশ প্রকৃতি যাদের এই অ্যাক্সিডেন্টের সাথে আসলে কোনো ধরনের কোনো সম্পর্ক নাই, আশেপাশের যে মানে অ্যাসেট বা সম্পত্তি বা বিল্ডিং টিল্ডিং মনে করেন যা আছে, যাদের আসলে এদের সাথে কোনো কানেকশনই নাই, তারাও কি হবে? বোঝা গেছে? আচ্ছা, চারণ বিলে যখন অ্যাক্সিডেন্টটা হয়েছে তখন হচ্ছে আপনার আশেপাশের মানুষ তো মারা গেছেই, ইভেন আশেপাশের আপনার যে ওই চারণ বিলে যে কুকুরগুলা ছিল, মানুষ এখন কুকুর টুকুর পালে না বাইরের দেশগুলোতে অনেক বেশি, জি স্যার। এই কুকুরগুলা তো হচ্ছে আপনার রাস্তাঘাটে ঘুরে বেড়ায় বা একদম মানে এক্সপোজ অবস্থায় থাকে। মানে মানুষের আগে হচ্ছে এই পশু পাখি, গরু, ছাগল, হাঁস, মুরগি এরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সরকার থেকে হচ্ছে নির্দেশ দেওয়া হয়েছিল এই কুকুর বা অন্যান্য পশু পাখি যেগুলো আছে এগুলোকে সবগুলোকে গুলি করে মেরে ফেলছে, কারণ নাইলে এই কুকুরের যে মালিক দেখা যাবে সে কুকুরটারে খাওয়াবে, ধরবে, কুকুরটার সংস্পর্শে আসবে, তো ওই রেডিয়েশন তার শরীরেও চলে আসবে। এই জন্য হচ্ছে চিন্তা করেন যে মানে কতটা ভয়ঙ্কর আসলে ছিল আর কি। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন কি পরিমাণ মানে এই কুকুরের বা এই গরু ছাগলের কি এই চারণবিলের নিউক্লিয়ার প্ল্যান্টের অ্যাক্সিডেন্টের সাথে কোনো সম্পর্ক ছিল? না স্যার। আমি একটু বলি অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছিল। এই অ্যাক্সিডেন্টটা করার সময় দুইজন মেইন আপনার ইঞ্জিনিয়ার ছিল, চিফ ইঞ্জিনিয়ার। ওরা হচ্ছে মানে আমি সিরিজটা দেখছিলাম অনেক আগে, আমি ভুলে গেছি, যতটুকু মনে আছে ততটুকু বলি, আপনারা দেখে মিলাই নিয়েন, আমার কথা ঠিক আছে নাকি ঠিক নাই। তো এই দুইজন ইঞ্জিনিয়ার ওরা একটা পাওয়ার টেস্ট করতে যাচ্ছিল। ওদের সম্ভবত একটা জেনারেটর ছিল এরকম কারেন্ট টারেন্ট চলে গেলে মানে টারবাইন ঘোরানোর জন্য, তো ওই জেনারেটর কতক্ষণ ব্যাকআপ দিতে পারে এটা টেস্ট করার জন্য মানে ওরা একটা এরকম কোন একটা ট্রায়াল টেস্ট বা কিছু একটা করবে চিন্তা করছিল। প্রবলেম হচ্ছে ওই জেনারেটর যখন চলে বা জেনারেটর যখন পাওয়ার সাপ্লাই দেয় তখন হচ্ছে পানির মানে পানির পাম্প বন্ধ হয়ে যায়, মানে পানির ফ্লো বন্ধ হয়ে যায়। তো পানির ফ্লো বন্ধ হয়ে গেলে বাট প্রবলেম হচ্ছে ওই নিউক্লিয়ার প্ল্যান্টটা এমন একটা নিউক্লিয়ার প্ল্যান্ট ছিল যেটাকে কন্টিনিউয়াসলি পানির ফ্লো দিয়ে কুলিং করতে হয়, ঠান্ডা করতে হয়। তো পানির যখন জেনারেটর চলতেছে তখন কিন্তু ওই পানির ফ্লো নাই, ওই নিউক্লিয়ার প্ল্যান্টটা ঠান্ডা হয় নাই। তো আপনার যারা লোয়ার বা নিচু শ্রেণীর কর্মচারী তারা হচ্ছে এই দুইজন সায়েন্টিস্টকে বলছিল যে স্যার দেখেন এরকম কিন্তু প্রবলেম হইতে পারে, বাট তারা হচ্ছে উপরের মহলের কাছে নিজেদের রিপুটেশন ঠিক রাখার জন্য কোনো ব্যাপারকেই পাত্তা দেয়নি। তারা হচ্ছে আরেকজন এরকম চিফ মনে হয় সুপারভাইজার টাইপের কেউ ছিল, তাকে বলছিল যে তুমি যেমনে পারো এটা করো। সে হচ্ছে এরকম টাকার লোভে বা ক্ষমতার লোভে বা প্রমোশনের লোভে, মেইনলি হচ্ছে প্রমোশনের লোভে হচ্ছে আপনার এই টেস্টটা রিস্কি জানার পরেও সে হচ্ছে এই টেস্টটা করার জন্য পারমিশন দিছিল। কারণ তারা জানতো যে এমন একটা বাটন আছে যে বাটনটা প্রেস করলে আপনার পুরা রিয়াকশন বা পুরা কেমিক্যাল প্রসেস সবকিছু থামা যাবে। তো ওই যে চিফ আপনার মানে সুপারভাইজার ছিল তার মাথায় ছিল যে যদি আল্লাহ মাফ করে কোনো বিপদ হয় আমার তো কোনো টেনশন নেই, আমি বাটনটা প্রেস করব, আমার মানে আমার পুরো পাওয়ার প্ল্যান্ট থামা যাবে। কিন্তু ওরা আসলে জানতো না যে ওই পার্টিকুলার টাইপের নিউক্লিয়ার প্ল্যান্টের জন্য ওই পার্টিকুলার বাটনটা আসলে কোনো কাজ করে না, কারণ ওই বাটন কাজ করাইতে করাইতে অলরেডি মনে হয় কেমিক্যাল রিঅ্যাকশন বা কিছু একটা শুরু হয়ে যায়। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা,
দেখেন, another classification was proposed by Klinke and Wren। তার মানে হচ্ছে রাসমুসেন 1997 সালে অ্যাক্সিডেন্টকে 3 ক্যাটাগরিতে ভাগ করছে। ক্যাটাগরিগুলো কি ছিল? ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি কি 3। রাসমুসেনের পরে জেমস রিজন, রাসমুসেন করছে কোন সালে? 1997 সালে। রাসমুসেনের পরে জেমস রিজনও করছে কোন সালে? সেম ইয়ারে, 1997 সালে। তারা দুজন মনে বন্ধু ছিল, মানে সলা পরামর্শকেরা করছে। এই জেমস রিজনও হচ্ছে দুইটা ক্যাটাগরিতে ভাগ করছে, একটা কি ইন্ডিভিজুয়াল অ্যাক্সিডেন্ট আর একটা কি অর্গানাইজেশনাল অ্যাক্সিডেন্ট। ইন্ডিভিজুয়াল অ্যাক্সিডেন্টটা হচ্ছে আপনার ক্যাটাগরি 1 টাইপের অ্যাক্সিডেন্টের সাথে ম্যাচ করে, আর অর্গানাইজেশনাল অ্যাক্সিডেন্টটা হচ্ছে আপনার এই ক্যাটাগরি 2 বা ক্যাটাগরি 3 বা এগুলো হচ্ছে মেজর টাইপ অ্যাক্সিডেন্ট। এরা দুজন হচ্ছে ম্যাচ করে, মানে বোঝা গেছে যে এই আপনার রাসমুসেন আর জেমস রিজনের পরে 2000 কত সালে 2002 সালে ক্লিংকে এন্ড রেন নামে আরো দুজন সায়েন্টিস্ট অ্যাক্সিডেন্টকে হচ্ছে আরো অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করছে। এবং তারা যেটা করছে, গ্রিক মিথোলজি আছে না, গ্রিক মিথোলজি বুঝতেছেন? জি স্যার। তারা হচ্ছে আপনারা ডেমিগড মানে বুঝেন? ডেমিগড, জি স্যার। ডেমিগড মানে কি? অর্ধেক মানুষ অর্ধেক গড টাইপ। হারকিউলিস তো সবাই দেখছেন। জি স্যার। হারকিউলিসকে কি মনে করেন? আরে দূর, হারকিউলিস অর্ধেক মানুষ। ছোটবেলায় হারকিউলিস দেখেন নাই? জি স্যার, দেখছি স্যার। সে কি অর্ধেক মানুষ অর্ধেক ঘোড়া ছিল? না স্যার, এটা আরেকজনের কথা বলছি স্যার, আরেকটা সিরিজে দেখছিলাম স্যার, অর্ধেক মানুষ অর্ধেক ঘোড়া। মানে মোট কথা হচ্ছে এরকম গ্রিক মানে মিথোলজিতে বিভিন্ন ক্যারেক্টার আছে। আপনার এই যে কারা, এরা হচ্ছে কি ক্লিংকে এন্ড রেন 2002 সালে তারা হচ্ছে ওই গ্রিক মিথোলজির বিভিন্ন ক্যারেক্টারের উপর ভিত্তি করে অ্যাক্সিডেন্টকে আরো 5 ভাগে ভাগ করছে। ঠিক আছে, দেখেন কিরকম। দেখেন, প্রথম ভাগটা হচ্ছে সোর্ড অফ ডেমোক্লিস। ঠিক আছে, একটু খেয়াল করেন, প্রথমটা কি? সোর্ড অফ ডেমোক্লিস। আচ্ছা, আমি একটু বলি, ডেমোক্লিস হচ্ছে আপনার এই গ্রিক মিথোলজিতে কোন একটা রাজার মনে হয় মন্ত্রী টন্ত্রী টাইপের কিছু একজন ছিল। তো ডেমোক্লিস একদিন তার রাজাকে বলতেছিল যে, রাজা মশাই আপনি তো অনেক ভাগ্যবান, আপনি পুরা দেশের রাজা, আপনার এত ক্ষমতা, আফসোস মানে আমি যদি কোনো একদিন রাজা হইতে পারতাম। তো এইটা শুই না রাজা বলছে, আচ্ছা ঠিক আছে তুমি রাজা হইতে চাও, তাহলে আসো, মানে আমি তোমাকে রাজা বানাই দিই আর আমি মন্ত্রী হয়ে যাই। তো ডেমোক্লিস রাজি হয়েছিল। আপনারা রবীন্দ্রনাথের একটা ছোট গল্প আছে ইচ্ছা পূরণ, ওটা পড়ছেন কেউ? পড়ছে, বাট কাহিনী বলেছি। বাবা হচ্ছে ছেলে হয়ে যায়, ছেলে হচ্ছে বাবা হয়ে যায় একদিনের জন্য। ও আচ্ছা। তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, যে আপনার ডেমোক্লিস হচ্ছে ওই রাজা হচ্ছে ডেমোক্লিসকে রাজা বানাই দিছিল, আর রাজা নিজে হচ্ছে এরকম মন্ত্রী হয়ে গেছিল। তো ডেমোক্লিস রাজা হওয়ার পর যখন সিংহাসনে বসছে, সে দেখছে যে মানে তার কাছে মনে হয়েছে যে তার মাথার উপরে সবসময় একটা তলোয়ার এরকম ঝুলা আছে। এটা তলোয়ার হয় না, যদিও তলোয়ার কেমনে মনে করেন, এটা হচ্ছে তলোয়ার। স্যার ওরকম একটা ফিল্ম আছে স্যার, আমি জানি না, আমি ভাই দেখি নাই। যাই হোক, মিঠুন চক্রবর্তী স্যার, ভারতীয় বাংলা। চার ছেলে কি মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে না স্যার, ও নাকি ফাটাকেষ্ট? না স্যার, অনেক আগে স্যার এটা। আচ্ছা, আমি মিঠুনের একটা সিনেমার নাম জানি ফাটাকেষ্ট, আর কোন সিনেমার নাম জানি না। যাই হোক, দেখেন তো এরকম মানে ডেমোক্লিস যখন সিংহাসনে বসছে রাজা হয়ে, তার কাছে মনে হয়েছে যে কন্টিনিউয়াস তার মাথার উপরে এরকম একটা তলোয়ার ঝুলতেছে। কেন? কারণ অন্য দেশের রাজা বা একটা রাজা যেহেতু অনেক পাওয়ারফুল, তার কি থাকে, অনেক শত্রু থাকে। তো ডেমোক্লিসের মনে হয়েছে যে ভাই আমার রাজা হওয়ার দরকার নাই, মাথায় এত টেনশন এত শত্রু নিয়ে আমি বাঁচতে পারবো না। সে পরের দিন রাজাকে গিয়ে বলছে যে রাজা মশাই আপনি আবার রাজা হয়ে যান, আমি আবার আগের পদেই ফেরত যাই। তখন রাজা বলছে যে এবার তুমি বুঝতে পারছো যে যত পাওয়ার তত তোমার বিপদ পাওয়ার চান্স বেশি। তো এই ব্যাপারটাকে বলা হচ্ছে কি সোর্ড অফ ডেমোক্লিস, মানে ডেমোক্লিসের মাথার উপরে যে তলোয়ারটা ঝুলতেছিল, ডেমোক্লিস মনে করছিল এই ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটি অনেক কম। ডেমোক্লিসের রাজা হওয়ার প্রবাবিলিটি কি বেশি না কম? ডেমোক্লিসের রাজা হওয়ার কোনো প্রবাবিলিটি আছে? ডেমোক্লিস তো ছিল মন্ত্রী বা আরো লোয়ার ক্যাটাগরির কোন কর্মচারী ছিল। এই রাজা হচ্ছে তারে সব কইরা একবার রাজা বানাই দিছে। এর পরবর্তীতে রাজা হইলে রাজার ছেলে রাজা হবে, তার নাতিপুতি রাজা হবে, বাট ডেমোক্লিস তো জীবনে রাজা হবে। যার জন্য দেখেন যে এই ধরনের অ্যাক্সিডেন্ট গুলো হওয়ার প্রবাবিলিটি কম,
কিন্তু যদি একবার হইতে পারে এটার কনসিকুয়েন্স ভয়ঙ্কর। মানে ডেমোক্লিস যদি একবার রাজা হয় তার কি বিপদ অনেক বেশি পরিমাণে বাড়তেছে না, তার অনেক বেশি শত্রু তৈরি হচ্ছে না। এই জন্য এগুলাকে বলা হচ্ছে কি সোর্ড অফ ডেমোক্লিস, এবং এই ধরনের এগুলো হচ্ছে কি নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা সাইক্লপস কি জিনিস বলেন তো? সাইক্লপস স্যার ওই যে গেমে দেখছিলাম স্যার, এক চোখের জন্তু টাইপ মনস্টার টাইপের। কপালে হচ্ছে একটা চোখ থাকে, জি স্যার একটাই। এবং এই সাইক্লপস হচ্ছে তারা তো নিজেরা তো দৈত্যকার বা দানবাকৃতি, এবং তারা হচ্ছে অন্য দৈত্যদেরকে ধরে ধরে খায়া ফেলে, এদেরকে বলা হচ্ছে সাইক্লপস। ঠিক আছে, এটাও গ্রিক মিথোলজির একটা ক্যারেক্টার। আনসার্টেন প্রবাবিলিটি মানে হচ্ছে আপনার সাইক্লপস আপনি দেখবেন নাকি দেখবেন না, ব্যাপারটা কিন্তু আনসার্টেন, কিন্তু যদি দেখেন সে যে আপনারা ধরে খায়া ফেলবে তার প্রবাবিলিটি কি বা কনসিকুয়েন্স কি অনেক হাই, এবং লো আনসার্টেনিটি মানে আপনি যে বিপদে পড়বেন এটা কিন্তু সার্টেন। যেমন কি আর্থকোয়েক, মানে আর্থকোয়েক হইলে যে ক্ষয়ক্ষতি হবে ব্যাপারটা মোটামুটি একদম নিশ্চিত না। আচ্ছা, তো এরকম আরেকটা ক্যাটাগরি হচ্ছে তাহলে কি সাইক্লপস। আর থার্ড ক্যাটাগরি হচ্ছে পাইথিয়া। পাইথিয়াও একটা গ্রিক ক্যারেক্টার। পাইথিয়া হচ্ছে আপনার এরকম একজন প্রিস্টেস অরাকাল ছিল। ছিল স্যার। প্রিস্টেস ছিল মানে হচ্ছে ওই ধর্মযাজক থাকে না। ক্যাসান্দ্রা মেবি ছিল। জি স্যার। জরা কি বলছেন কে ছিল? স্যার ক্যাসান্দ্রা মেবি প্রিস্টেস ছিল, আর পাইথিয়া স্যার অরাকাল আমি পড়ছিলাম স্যার। এত কিছু জানি না, মোট কথা হচ্ছে এরা এক একজন কি এক একটা গ্রিক মিথোলজির ক্যারেক্টার। বোঝা গেছে? জি স্যার। তো পাইথিয়াটা হচ্ছে দেখেন বোথ প্রবাবিলিটি এন্ড কনসিকুয়েন্স আর আনসার্টেন, মানে এটা হওয়ার যেরকম সম্ভাব্যতাও কম, সেরকম কি আপনার এটাতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা কি পরিমাণ বিপদ আপদ হবে এটা বোঝার চান্সও কম। জেনেটিক ইঞ্জিনিয়ারিং। স্পাইডারম্যান দেখছেন না সবাই? জি স্যার। মাকড়সার কামড় খাইলে আপনি স্পাইডারম্যান হবেন নাকি হবেন না, এটার প্রবাবিলিটি কত পার্সেন্ট? 0%। 100% স্যার হবো না। 100% হবেন না। ঠিক আছে, তার মানে প্রবাবিলিটি ও আনসার্টেন কনসিকুয়েন্স। আপনি কি শিওর যে আপনি স্পাইডারম্যান হবেন? শিওর তো না। এটার পরিমাণ, আপনি তো স্পাইডারম্যান না হয়ে অন্য কিছু হয়ে যেতে পারেন। মানে আসলে যে কি হবে সবকিছুই কি আনসার্টেন। আপনার যে জেনেটিক মিউটেশন হয়া আপনি যে স্পাইডারম্যানই হবেন তার কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এই তার মানে এই পাইথিয়া মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ যে অ্যাক্সিডেন্ট গুলো হয় এগুলোকে বলা হচ্ছে পাইথিয়া। আর প্যান্ডোরাস বক্স, প্যান্ডোরাস বক্স হচ্ছে প্রবাবিলিটি কনসিকুয়েন্স এন্ড কজাল রিলেশনশিপ আর আনসার্টেন। মানে হচ্ছে এই অ্যাক্সিডেন্টটা হওয়ার সময় এই যে বললাম বিভিন্ন ফ্যাক্টর থাকে, একটা ফ্যাক্টরের সাথে আরেকটা ফ্যাক্টরের কি সম্পর্ক, এই ব্যাপারগুলো হচ্ছে আনসার্টেন এই আপনার প্যান্ডোরাস বক্সের ক্ষেত্রে। যেমন লঞ্চ অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্ট গুলোকে বলা হচ্ছে প্যান্ডোরাস বক্স। এবং এখানে কি বলছে পারসিস্টেন্ট অর্গানিক পলিউটেন্ট, মানে আপনার পরিবেশ মানে এই যে জৈব যৌগ থেকে বা এরকম কেমিক্যাল থেকে কি পরিমাণ পরিবেশ দূষিত হবে, এগুলো কি পরিমাণ ক্ষয়ক্ষতিকর, এই ব্যাপারগুলো কিন্তু আপনি বুঝবেন না, মানে এগুলো আনসার্টেন পুরা। এই ধরনের অ্যাক্সিডেন্ট গুলোকে বলা হচ্ছে প্যান্ডোরাস বক্স। আর এরপর দেখেন ক্যাসান্দ্রা, প্রবাবিলিটি এন্ড কনসিকুয়েন্স আর হাই বাট ইফেক্ট আর ডিলেড। মানে হচ্ছে আপনি জানেন যে এটার ক্ষয়ক্ষতি বা কত পার্সেন্ট ক্ষয়ক্ষতি হবে, এটা মোটামুটি একদম শিওর যে ক্ষয়ক্ষতি এত পার্সেন্ট হবেই, আপনি আগে থেকেই জানেন। এবং কনসিকুয়েন্স ভয়ঙ্কর, মানে এটা হইলে খুব খারাপ হবে দিন দুনিয়ার জন্য, কিন্তু ইফেক্ট আর ডিলেড, কিন্তু মানে প্রসেসটা কি স্লো প্রসেস। ক্ষয়ক্ষতি আজকেও হবে, কালকেও হবে, পরশুও হবে, এটা হইতেই থাকবে। ম্যানমেড ক্লাইমেট চেঞ্জ, পরিবেশ দূষণ, গ্লোবাল ওয়ার্মিং, এগুলাকে বলা হচ্ছে কি ক্যাসান্দ্রা বলে, মনে থাকবে? এবং দেখেন মেডুসা, মেডুসা হচ্ছে লো অ্যানালাইজ রিস্ক বাট পারসিভড অ্যাজ আনএক্সেপ্টেবল, মানে যেগুলোর আসলে রিস্ক কম বা বিপদ হওয়ার চান্স কম, কিন্তু মানুষ এগুলাকে অ্যাকসেপ্ট করতে চায় না, মানুষের কাছে ব্যাপারগুলো খুবই ভয়ঙ্কর। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, আমি যদি বলি আপনার বাসার চারপাশে আজকে আমি একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে রাখবো, আপনি কি রাজি হবেন? না স্যার। যদি আপনার কোনো ক্ষয়ক্ষতি নাও হয় তারপর কিন্তু আপনার মধ্যে একটা ভয়ভীতি কাজ করবে। বোঝা গেছে? আশা করি সবাই বুঝতে পারছেন না? জি স্যার। জি স্যার। আজকে কি আরেকটু পড়বো নাকি আজকে এতটুকু থাকবে? না স্যার, আলহামদুলিল্লাহ। থাক। আচ্ছা আমারে বলেন, এই যে আমরা গ্রিক ম্যাথোলজির ক্যারেক্টার গুলা পড়লাম, আপনাদের কি আপনার মনে হতে পারে যেগুলো কেন পড়লাম, বাট এই যে প্যান্ডোরাস বক্স এই ওয়ার্ডটা হচ্ছে আমি আগে জানতাম না। আমি হচ্ছে মানে আমার একটা পেপার পড়তে গিয়ে পাইছিলাম, ওয়ার্ডটার মানে বুঝিনি, বাট আপনাদেরকে পড়াইতে গিয়ে আমি আজকে দেখলাম যে এখানে মানে লঞ্চ অ্যাক্সিডেন্ট গুলাকে এই ক্যাটাগরিতে ফেলানো হয় প্যান্ডোরাস বক্সের, মানে ওইখানে হচ্ছে একটা লঞ্চ অ্যাক্সিডেন্টকে ডেসক্রাইব করার জন্য এই প্যান্ডোরাস বক্স ওয়ার্ডটা ইউজ করা হয়েছে।
তো বুঝতেছেন যে যারা ট্রান্সপোর্টেশন নিয়ে কাজ করবেন বা অ্যাক্সিডেন্ট মডেলিং করবেন তাদের জন্য এই ওয়ার্ডগুলা বা এই প্রসিডিউরগুলা মনে হয় ভবিষ্যতে কাজে লাগতে পারে। যাই হোক, আমাদের ক্লাস আজকে শেষ, আমরা এখন তাইলে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। সবাই তো আছে। আমার কি মনে হয় সবাই আছে? একটু দাঁড়ান দেখি। সবাই আছে, 12 জন আছে। 11 জন আছে, হ্যাঁ সবাই আছে। তো ঠিক আছে, সবাই যেহেতু আছেন আমি একটু দেখি কে কে মিউট করে। শহীদুল ইসলাম, শহীদ শুনতেছেন? সবাই মিউট করে রাখছে এখনো। প্যান্ডোরাস বক্স খুঁজতে গেছে। আচ্ছা যাই হোক, শহীদ কই গেছে আল্লাহ মাহবুব জানে। এখানে আরো কয়েকজন মিউট করা আছে, সমস্যা নেই। এমন না যে মানে আনমিউট করতে হবে, জাস্ট কোশ্চেন করলে আনসার দিলেই বুঝবো যে আপনি আমার কথা শুনছেন। বাট কোনো কোশ্চেন করবো না। সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ আমরা আবার পরশুদিন ক্লাস করবো আর কি। ঠিক আছে, ইনশাআল্লাহ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।